ওয়েলকাম TWS একাডেমি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব হিস্ট্রি প্র্যাকটিস ক্লাস 7 নম্বর ক্লাস নিয়ে। আমরা 7 নম্বর ক্লাসে যে সমস্ত বিষয়গুলো যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তা খুবই ভিতর থেকে তুলে আনা, খুঁটিয়ে আনা প্রশ্ন, এবং যেটা হচ্ছে যে এর আগে আমাদের যে সমস্ত ক্লাসগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখবে। মক টেস্ট দেওয়ার মতো করে আমাদের যেখানে যে সময় দেওয়া হচ্ছে সেই সময়ের সাথে সাথে কিন্তু মক টেস্টও দেবে, তাদের নিজেদের কতদূর পর্যন্ত পারদর্শিতা অর্জন হলো তা কিন্তু বোঝা যাবে। চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন দেখার আগে দেখে নাও, আমাদের দুখানা ব্যাচ সম্প্রতি লঞ্চ হয়েছে। একটা হচ্ছে লেডি কনস্টেবল এবং পিএসসি ক্লার্কশিপের ব্যাচ। লেডি কনস্টেবল এবং পিএসসি ক্লার্কশিপের ব্যাচ, এখানে সমস্ত বিষয়ভিত্তিক ক্লাস, লাইভ রেকর্ডের সুবিধা রয়েছে। 6 দিন বিষয়ভিত্তিক ক্লাস এবং অভিজ্ঞ শিক্ষক দ্বারা কিন্তু পড়ানো হয়। দেখো 1 নম্বর প্রশ্ন, দেখো কোন যুগে সর্বপ্রথম স্থায়ী বস্তু অর্থাৎ ইট ও পাথর দিয়ে মন্দির নির্মাণের কাজ শুরু হয়? কোন যুগে সর্বপ্রথম স্থায়ী বস্তু ইট অথবা পাথর দিয়ে মন্দির নির্মাণের কাজ শুরু হয়? কোন যুগে? উত্তর করো সবাই। কোন যুগে সর্বপ্রথম স্থায়ী বস্তু অর্থাৎ ইট ও পাথর দিয়ে মন্দির নির্মাণ কাজ শুরু হয়? উত্তর কি হবে? দেখো উত্তর হবে বি, গুপ্ত যুগে। গুপ্ত যুগে সর্বপ্রথম স্থায়ী বস্তু অর্থাৎ ইট ও পাথর দিয়ে মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছিল। মৌর্য যুগে কাঠের যে প্রাসাদ, কাষ্ঠ নির্মিত যে সমস্ত প্রাসাদ রয়েছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর দেখো, সাঁচি স্তূপ কোন রাজ্যে অবস্থিত? সাঁচি স্তূপ কোন রাজ্যে অবস্থিত? বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত সাঁচি স্তূপ, সেটা কোন রাজ্যে অবস্থিত? সবাই করো উত্তর। সাঁচি স্তূপ কোন রাজ্যে অবস্থিত? সবাই বলবে। দেখো উত্তর কি হবে? উত্তর হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে সাঁচি স্তূপ আহ, রয়েছে মধ্যপ্রদেশ। এবং সাঁচি স্তূপ যেটা অশোকের আমলে যিনি আহ, তৈরি করা হয়েছিল, যে সাঁচি স্তূপ বৌদ্ধদের জন্য একটা বিশেষ স্তূপ। এখানে অশোক কথাটা আসবে নিশ্চয়ই। অশোক 84,000 স্তূপ নির্মাণ করেছিলেন। এবং মৌর্য শিল্পকে কিন্তু কি শিল্প বলা হয়? মৌর্য শিল্পকে কি শিল্প বলে? দরবারি শিল্প। মনে রাখবে, মৌর্য শিল্পকে দরবারি শিল্প বলা হয়। তাহলে প্রশ্ন আসতেই পারে, মৌর্য শিল্পকে দরবারি শিল্প বলা হয়। তাহলে সাঁচি স্তূপ কোন রাজ্যে? মধ্যপ্রদেশ। অশোক 84,000 জানামতে বা কথিত রয়েছে 84,000 স্তূপ তিনি নির্মাণ করেছিলেন। 3 নম্বর দেখো, টিপু সুলতান ভারত থেকে ব্রিটিশদের বহিষ্কারের জন্য নিচের কোন দেশ হতে সাহায্য চেয়েছিলেন? টিপু সুলতান ব্রিটিশদের বহিষ্কারের জন্য কোন দেশ থেকে সাহায্য চেয়েছিলেন? মহীশূর রাজ্যে টিপু সুলতান ব্রিটিশদের সাথে প্রাণপণে যুদ্ধ করে নিহত হয়েছিলেন। এবং সেই টিপু সুলতান ব্রিটিশদের বহিষ্কারের জন্য কোন দেশ থেকে সাহায্য চেয়েছিলেন? উত্তর করবে সবাই। দেখো টিপু সুলতান ভারত থেকে ব্রিটিশদের বহিষ্কারের জন্য ফ্রান্স থেকে সাহায্য চেয়েছিলেন। এবং ফ্রান্সের কিছু স্বেচ্ছাসেবক তার আর জায়গায় এসে, টিপু সুলতানের রাজ্যে এসে কিন্তু তার স্বেচ্ছাসেবক এসেছিলেন। তাহলে টিপু সুলতান ভারত থেকে ব্রিটিশদের বহিষ্কারের জন্য ফ্রান্স থেকে সাহায্য চেয়েছিলেন। ফ্রান্সের জ্যাকোবিন ক্লাবের সদস্য হয়েছিলেন এবং সদাশির ও মলভেরির যুদ্ধে ব্রিটিশদের হাতে পরাজিত হয়ে নিহত হন। কি যুদ্ধ? সদাশির সদাশির ও মলভেরির যুদ্ধে। সদাশির ও মলভেরির যুদ্ধে পরাজিত হয়ে আহ, টিপু মারা যান। তাহলে টিপু সুলতান ভারত থেকে ব্রিটিশদের বহিষ্কারের জন্য ফ্রান্স থেকে সাহায্য চেয়েছিলেন।
তিনি ফ্রান্সের জাকোবিন ক্লাবের সদস্য হয়েছিলেন। 4 নম্বর দেখো, যোদ্ধা পেশোয়া নামে কে পরিচিত ছিল? যোদ্ধা পেশোয়া নামে কে পরিচিত ছিল? উত্তর করো সবাই। যোদ্ধা পেশোয়া নামে কে পরিচিত ছিল? দেখো, যোদ্ধা পেশোয়া নামে পরিচিত ছিল প্রথম বাজিরাও। প্রথম বাজিরাও কিন্তু যোদ্ধা পেশোয়া নামে পরিচিত ছিল। তিনি মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় এবং তিনি হিন্দু পাদশাহীর আদর্শ তিনি গ্রহণ করেছিলেন। তাহলে যোদ্ধা পেশোয়া নামে পরিচিত ছিল প্রথম বাজিরাও। যোদ্ধা পেশোয়া নামে পরিচিত ছিল কে? প্রথম বাজিরাও। তিনি তাকে মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কিন্তু বলা হয়। 5 নম্বর দেখো, সবচেয়ে শক্তিশালী পেশোয়া কে ছিল? 5 নম্বর দেখো, সবচেয়ে শক্তিশালী পেশোয়া কে ছিল? দেখো, এটাও উত্তর হবে কিন্তু প্রথম বাজিরাও। সবচেয়ে শক্তিশালী পেশোয়া ছিলেন প্রথম বাজিরাও এবং সর্বশ্রেষ্ঠ শিবাজির পরেই সর্বশ্রেষ্ঠ গেরিলা যুদ্ধ বিশারদ তিনি আহ, প্রথম বাজিরাও, মানে সর্বশ্রেষ্ঠ গেরিলা যুদ্ধ বিশারদ। সর্বশ্রেষ্ঠ গেরিলা যুদ্ধ বিশারদ প্রথম বাজিরাও। তাহলে সর্বশ্রেষ্ঠ গেরিলা যুদ্ধ বিশারদ কিন্তু প্রথম বাজিরাও। সবচেয়ে শক্তিশালী পেশোয়া ছিলেন ইনিও। নতুন ভারতের ভবিষ্যৎ স্রষ্টা কাকে বলা হয়? নতুন ভারতের ভবিষ্যৎ স্রষ্টা কাকে বলা হয়? উত্তর করো সবাই। নতুন ভারতের ভবিষ্যৎ স্রষ্টা কাকে বলা হয়? দেখো, নতুন ভারতের ভবিষ্যৎ স্রষ্টা বলা হয় রাজা রামমোহন রায়কে। রাজা রামমোহন রায়কে নতুন ভারতের ভবিষ্যৎ স্রষ্টা বলা হয়। দেখো, সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে সারেন্ডার নট ব্যানার্জি ব্রিটিশরা বলতো, কারণ তিনি বঙ্গভঙ্গকে, একজন ব্রিটিশ বলেছিলেন যে বঙ্গভঙ্গ স্থায়ী ঘটনা, এর কোনো পরিবর্তন হবে না। কিন্তু সুরেন্দ্রনাথ ব্যানার্জি সেটাকে বলেছিলেন যে এটাকে, এই স্থায়ী ঘটনাকে আমি অস্থায়ী করে দেব। তাই ব্রিটিশরা তাকে সারেন্ডার নট ব্যানার্জি বলতো, সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে। ঠিক, রাজা রামমোহন রায় ছিলেন ভবিষ্যৎ, নতুন ভারতের ভবিষ্যৎ স্রষ্টা। কে বলেছেন দিন ই ইলাহি? এটা ই মাঝখানে হবে, তারপরে ইলাহি হলো আকবরের মূর্খতার স্তম্ভ। কে বলেছেন দিন ই ইলাহি? বলো, উত্তর করো সবাই। কি হবে উত্তর? উত্তর হবে এ, ভিনসেন্ট স্মিথ বলেছেন দিন ইলাহি হলো আকবরের মূর্খতার স্তম্ভ। ঠিক, এছাড়া তিনি 1556 খ্রিস্টাব্দে, আকবর 1556 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। বৈরাম খাঁর অভিভাবকত্বে তিনি সিংহাসনে বসেছিলেন। 1562 খ্রিস্টাব্দে নিজ হাতে ক্ষমতা তুলে নেন, নিজ হাতে শাসনভার নেন। ঠিক,
1562 খ্রিস্টাব্দে তিনি নিজ হাতে শাসনভার নিয়েছিলেন। এছাড়া 1567 খ্রিস্টাব্দে তিনি চিতোর দখল করেন। 1572 খ্রিস্টাব্দে গুজরাট দখল করেছিলেন। দ্বীন ইলাহি প্রবর্তন হয় 1582 খ্রিস্টাব্দে, এটাও মনে রাখবে। তাহলে দ্বীন ইলাহি প্রবর্তন হয় 1582, সিংহাসনে বসেছিলেন 1556, নিজ হাতে গ্রহণ করেন 1562, 1567 খ্রিস্টাব্দে চিতোর অবরোধ করে, 1572 খ্রিস্টাব্দে গুজরাট অবরোধ করে বা গুজরাট দখল করে। 8 নম্বর দেখো, কোথায় সর্বপ্রথম জাতীয় বিদ্যালয় স্থাপিত হয়? কোথায় সর্বপ্রথম জাতীয় বিদ্যালয় স্থাপিত হয়? সবাই করো উত্তর। কোথায় সর্বপ্রথম জাতীয় বিদ্যালয় স্থাপিত হয়? উত্তর কি হবে? উত্তর হবে রংপুরে। রংপুরে হচ্ছে সর্বপ্রথম জাতীয় বিদ্যালয় স্থাপিত হয়। জাতীয় শিক্ষা পরিষদ স্থাপিত হয় 1906 খ্রিস্টাব্দে। 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ স্থাপিত হয়, এটা মনে রাখবে। সত্যেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে বা সভাপতিত্বে 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ স্থাপিত হয়। সর্বপ্রথম জাতীয় বিদ্যালয় স্থাপিত হয় রংপুরে। 9 নম্বরটা দেখো, ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়? ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়? উত্তর করো সবাই। ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়? ভারতের বিপ্লববাদের জননী বলা হয় ভিখাজি রুস্তম জি কামা। ইনি ছিলেন ধনী পারসি মহিলা। পারসি মহিলা, এবং ইনি লন্ডনে ফ্রি ইন্ডিয়া সোসাইটি গঠন করেছিলেন। তিনি লন্ডনে ফ্রি ইন্ডিয়া সোসাইটি গঠন করেন এবং ত্রিবর্ণ রঞ্জিত জার্মানিতে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা, লাল হলুদ নীল, এই পতাকা তিনি উত্তোলন করেছিলেন। লাল হলুদ সবুজ, জার্মানিতে ত্রিবর্ণ পতাকা তিনি উত্তোলন করেছিলেন। সেই পতাকায় বন্দে মাতরম কথাটি লেখা ছিল এবং লন্ডনে ফ্রি ইন্ডিয়া সোসাইটি তিনি স্থাপন করেছিলেন। তিনি ছিলেন ধনী পারসি মহিলা, জার্মানিতে ত্রিবর্ণ পতাকা তোলেন, লন্ডনে ফ্রি ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন ভারতের বিপ্লববাদের জননী ভিখাজি রুস্তমজি কামা। 10 অভিনব ভারত সংঘের প্রতিষ্ঠাতাকে? 10 নম্বর দেখো, অভিনব ভারত সংঘের প্রতিষ্ঠাতাকে? উত্তর কি হবে? উত্তর হবে বীর সাভারকার। সাভারকার অভিনব ভারত সংঘের প্রতিষ্ঠাতা। 1899 খ্রিস্টাব্দে 1899 খ্রিস্টাব্দে তিনি মিত্র মেলা স্থাপন করেছিলেন। যে সংগঠনটা, সেটাই 1904 খ্রিস্টাব্দে অভিনব ভারত রূপ ধারণ করে।
অভিনব ভারত। এই সাভারকার 1908 খ্রিস্টাব্দে লন্ডনে যান। অভিনব ভারত সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন বীর সাভারকার। ঠিক, তিনি 1908 খ্রিস্টাব্দে 1906 খ্রিস্টাব্দে লন্ডনে যান। 1910 খ্রিস্টাব্দে নাসিক ষড়যন্ত্র মামলায় 1910 খ্রিস্টাব্দে নাসিক ষড়যন্ত্র মামলায় তিনি গ্রেপ্তার হন। 26 বছর বাদে তিনি জেল থেকে ফিরে তিনি বীর সাভারকার, দেশবাসী তাকে বীর সাভারকার নাম দিয়েছিল। তাহলে অভিনব ভারত যেটা সেটা হচ্ছে যে 1899 খ্রিস্টাব্দে মিত্র মেলা স্থাপন করেন বীর সাভারকার, সেটাই 1904 খ্রিস্টাব্দে অভিনব ভারত নাম ধারণ করে। এবং 1908 খ্রিস্টাব্দে 1906 খ্রিস্টাব্দে তিনি লন্ডনে যান। সেখান থেকে লন্ডনে গিয়ে তিনি দেশে গোপনে বিভিন্ন বন্দুক বানানো, বোমা তৈরির বিভিন্ন উপাদান বানানোর যে সূত্রগুলো সেগুলো তিনি পাঠাতেন দেশে। এবং এই কারণে 1910 খ্রিস্টাব্দে তাকে গ্রেপ্তার করা হয়। নাসিকে দুইজন ব্রিটিশকে হত্যা করার অপরাধে ওই ফর্মুলার মাধ্যমে যে বোমা বা বন্দুক তৈরি হয়েছিল তা দিয়ে বিপ্লবীরা নাসিকে আক্রমণ চালায়। সেখানে 1910 খ্রিস্টাব্দে লন্ডনে কিন্তু বীর সাভারকারকে গ্রেপ্তার করা হয় এবং 26 বছর কারাদণ্ড ভোগের পর তাকে ছেড়ে দেওয়া হয় এবং তখন দেশবাসী তাকে বীর সাভারকার উপাধি দিয়েছিল। তাহলে 1899 খ্রিস্টাব্দে মিত্রমেলা, সেটাই 1904 খ্রিস্টাব্দে অভিনব ভারত, যেটা সাভারকার প্রতিষ্ঠা করেছিল। আলিপুর বোমার মামলা শুরু হয় কবে? আলিপুর বোমার মামলা শুরু হয় কবে? উত্তর কি হবে? দেখো, 1908 খ্রিস্টাব্দে আলিপুর বোমা মামলা শুরু হয়। আলিপুর বোমা মামলা শুরু হলে আসামিদের পক্ষে উকিল কে ছিল বলো? আলিপুর বোমা মামলা যদি শুরু হয়, আসামিদের পক্ষে উকিল, আলিপুর বোমা মামলা আসামিদের পক্ষে উকিল কে ছিল? কি হবে? চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু নামে পরিচিত চিত্তরঞ্জন দাস আলিপুর বোমা মামলার আসামিদের পক্ষে উকিল ছিল। 1908 খ্রিস্টাব্দে আলিপুর বোমা মামলা শুরু হয়। 47 জন বিপ্লবীকে, অরবিন্দ বারিন্দ সহ মোট 47 জন বিপ্লবীকে গ্রেপ্তার করা হয়েছিল। কতজন? 47 জন। 47 জন বিপ্লবীকে গ্রেপ্তার করা হয়, এটা মনে রাখবে। শেষে অরবিন্দ মুক্তি পাওয়ার পর তিনি নিজেই দ্বীপান্তর হয়ে যান এবং সেখানে যোগ সাধনা বা ধ্যান সাধনা করতে থাকেন। 13 নম্বর দেখো, বঙ্গভঙ্গ কার্যকরী হয় কবে? বঙ্গভঙ্গ কার্যকরী হয় কবে? উত্তর করো সবাই। বঙ্গভঙ্গ কার্যকরী হয় কবে? কি হবে? 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকরী হওয়ার দিন। আর 1905 খ্রিস্টাব্দের 19 জুলাই সরকারিভাবে ঘোষিত হয়, সরকারিভাবে পরিকল্পিত হয়, সরকারিভাবে পরিকল্পিত হয় এটি। বঙ্গভঙ্গের পরিকল্পনাটা সরকারিভাবে হয় 1905 খ্রিস্টাব্দের 19 জুলাই এবং 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর এটা কার্যকরী হয়। এরপরে স্বদেশী আন্দোলন মাথা চাড়া দিয়ে ওঠে, অর্থাৎ স্বদেশী আন্দোলন হয়েছিল বঙ্গভঙ্গের পরেই। 14 নম্বর দেখো, ঐক্যবদ্ধ বাংলা একটি শক্তি কে বলেছিলেন? ঐক্যবদ্ধ বাংলা একটি শক্তি কে বলেছিলেন? লর্ড কার্জন,
লর্ড রিপন, রবীন্দ্রনাথ ঠাকুর, ব্রিটিশ স্বরাষ্ট্র সচিব রিজলি? কে হবে উত্তর? ঐক্যবদ্ধ বাংলা একটি শক্তি কে বলেছিলেন? উত্তর কি হবে? দেখো, ব্রিটিশ স্বরাষ্ট্র সচিব রিজলি ইনি বলেছিলেন ঐক্যবদ্ধ বাংলা একটি শক্তি, অর্থাৎ দুই বাংলা যদি একসাথে থাকে তাহলে এটা একটা শক্তি ব্রিটিশদের পক্ষে, মানে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। 15 নম্বর দেখো, দাক্ষিণাত্য কৃষি সাহায্য আইন কবে হয়? দাক্ষিণাত্য কৃষি সাহায্য আইন কবে হয়? উত্তর করো সবাই। দেখো, উত্তর হবে 1879 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্য কৃষি সাহায্য আইন হয়েছিল। আহ হয়েছিল এবং দাক্ষিণাত্য বিদ্রোহ কমিশন হয়। এটা দাক্ষিণাত্য বিদ্রোহ কমিশন গঠন হয়। দাক্ষিণাত্য বিদ্রোহ কমিশন 1876 খ্রিস্টাব্দে হয়। এই কমিশনের সুপারিশের ভিত্তিতেই 1879 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্য কৃষি সাহায্য আইন হয়েছিল। কারণ দাক্ষিণাত্যে মহাজন এবং ইংরেজদের বিরুদ্ধে যে আন্দোলন, ব্যাপকভাবে বিদ্রোহ দেখা গিয়েছিল, সেটা সাহায্যে দাক্ষিণাত্য বিদ্রোহ কমিশন গঠন হয়। তার ভিত্তিতে 1879 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে কৃষি সাহায্য আইন তৈরি করা হয়। 16 নম্বর দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি ছিল? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি ছিল? উত্তর করো সবাই। জাতীয় কংগ্রেসের প্রথম যে অধিবেশন বসেছিল তাতে কতজন প্রতিনিধি ছিল? উত্তর কি হবে? 72 জন। 72 জন প্রতিনিধি ছিল। 17 নম্বর দেখো, এই প্রতিষ্ঠান থেকে জনসাধারণ সর্বপ্রথম নিয়মতান্ত্রিক উপায়ে দাবি দেওয়া আদায় শিক্ষা লাভ করে। এর সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। প্রতিষ্ঠানটির নাম কি? এই স্টেটমেন্টের ভিত্তিতে কোন প্রতিষ্ঠানটি হবে? দেখো, এর উত্তর হবে জমিদার সভা। জমিদার সভা কবে হয়? 1838 খ্রিস্টাব্দে। ঠিক। বঙ্গভাষা প্রকাশিকা সভা এটা হয় 1836 খ্রিস্টাব্দে। 1836 খ্রিস্টাব্দে এটা হয়। এই জমিদার সভায় প্রতিষ্ঠান থেকে জনসাধারণ সর্বপ্রথম নিয়মতান্ত্রিক উপায়ে দাবি দেওয়া আদায়ের শিক্ষা লাভ করে। এই বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান একটা। তাহলে জমিদার সভা আর সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। 18 নম্বর দেখো, হীরেন্দ্রনাথ দত্ত কাকে রিয়েল ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম বলেছেন? হীরেন্দ্রনাথ দত্ত কাকে রিয়েল ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম বলেছেন? রিয়েল ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তিনি বলেছিলেন হীরেন্দ্রনাথ দত্ত। এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে জাতীয়তাবাদের ঋষি বা পুরুষ কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বাংলা সাহিত্যে কার রচনাতেই সর্বপ্রথম জাতীয়তাবাদের স্ফুরণ দেখা যায়? বাংলা সাহিত্যের কার রচনাতে সর্বপ্রথম জাতীয়তাবাদের স্ফুরণ দেখা গিয়েছিল? উত্তর করো সবাই। বাংলা সাহিত্যে কার রচনাতে সর্বপ্রথম জাতীয়তাবাদের স্ফুরণ দেখা গিয়েছিল? অনেকে এটা ভুল করবে, উত্তর কি হবে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত তিনি ভারতবর্ষকে বলেছেন ইন্দিরের অমরাবতী অপেক্ষাও শ্রেষ্ঠ। তিনি বলেছেন, অর্থাৎ বাংলা সাহিত্যে প্রথম ঈশ্বরচন্দ্র গুপ্তের রচনাতে জাতীয়তাবাদের স্ফুরণ দেখা যায়। পাইওনিয়ার ইংরেজি নামক পত্রিকার মাধ্যমে কে তার মতামত ব্যক্ত করতেন?
পায়োনিয়ার ইংরেজি নামক পত্রিকার মাধ্যমে কে তার মতামত ব্যক্ত করতেন বলো? দেখো উত্তর কি হবে? স্যার সৈয়দ আহমদ খান পায়োনিয়ার নামক পত্রিকাতে নিজের ইংরেজি নামক পত্রিকা প্রকাশ করতেন এবং তিনি তার মতামত এইভাবে ব্যক্ত করতেন। আলিগড় আন্দোলনের জনক ছিলেন তিনি। 21 নম্বর দেখো, দাক্ষিণাত্য শিক্ষা সমাজ কে প্রতিষ্ঠা করে? দাক্ষিণাত্য শিক্ষা সমাজ কে প্রতিষ্ঠা করেছিল? উত্তর করো। দাক্ষিণাত্য শিক্ষা সমাজ কে প্রতিষ্ঠা করেছিল? উত্তর কি হবে? মহাদেব গোবিন্দ রানাডে। মহাদেব গোবিন্দ রানাডে দাক্ষিণাত্যে কৃষি সমাজ গঠন করেছিলেন। আর জি প্রধান কাকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছেন? আর জি প্রধান কাকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছেন? উত্তর করো। উত্তর কি হবে? দেখো উত্তর হবে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ কে তিনি ভারতীয় জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছেন। ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন কবে গঠিত হয়? উত্তর করো। ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন কবে গঠিত হয়? দেখো ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন গঠন হয় 1902 খ্রিস্টাব্দে। 1904 খ্রিস্টাব্দে কি হয়? বিশ্ববিদ্যালয় আইন তৈরি হয়। বিশ্ববিদ্যালয় আইন বিশ্ববিদ্যালয় আইন তৈরি হয় 1904 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1902 খ্রিস্টাব্দে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন গঠন হয়। 24 নম্বর দেখো, অরি রাজ মর্দন শঙ্কর কার উপাধি ছিল? অরি রাজ মর্দন শঙ্কর কার উপাধি ছিল বলো সবাই? হরিরাজ মর্দন শঙ্কর লক্ষণ সেনের উপাধি ছিল। তার আরেক উপাধি ছিল কি? গৌড়েশ্বর। মনে পড়ছে সবার? গৌড়েশ্বর। হরিরাজ মর্দন শঙ্কর সব মানুষই আমার সন্তান, আমি যা কিছু করেছি তার একমাত্র উদ্দেশ্য হলো ইহজগৎ ও পরজগতে তাদের সুখী করা। এই কর্তব্য সম্পাদন করে আমি জীবের প্রতি আমার ঋণ শোধ করতে চাই। উক্তিটি কোন নরপতি করেছিলেন বলো? প্রাচীন ভারতের এক বিখ্যাত নরপতি করেছিলেন কে? উত্তর কি হবে? অশোক করেছিলেন, অশোক। 26 নম্বর দেখো, ঐতিহাসিক স্মিথ তা কাকে কোন ভারতীয় নরপতিকে ভারতীয় নেপোলিয়ন বলে আখ্যায়িত করেছেন? ঐতিহাসিক স্মিথ কাকে নরপতি বলে অভিহিত করেছেন? নেপোলিয়ন। উত্তর কি হবে? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত একে ঐতিহাসিক স্মিথ ভারতীয় নরপতিকে এই ভারতীয় নরপতিকে নেপোলিয়ন বলে আখ্যা করেছেন। এর সভাকবি কে?
সভাকবি কে? সবাই কমেন্টে জানাও। সমুদ্রগুপ্তের। হুনদের সাথে যুদ্ধে নিহত হয়েছিলেন কে? হুনদের সাথে যুদ্ধে নিহত হয়েছিলেন কে? উত্তর কি হবে? প্রথম কুমারগুপ্ত হুনদের সাথে যুদ্ধে নিহত হয়েছিলেন। স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয়। স্কন্দগুপ্তকে কি বলা হয়? ভারতের রক্ষাকারী। কারণ কি? হুনদের তিনি তাড়িয়ে দিয়েছিলেন বা সম্পূর্ণভাবে পরাস্ত করেছিলেন। ভারতের রক্ষাকারী বলা হয়। 28 নম্বর দেখো, কোন গুপ্ত রাজা মুদ্রায় বিনা বাদনরত প্রতিকৃতি পাওয়া গেছে? কোন গুপ্ত রাজার মুদ্রায় তার বিনা বাদনরত যে প্রতিকৃতি সেটা পাওয়া গেছে? সবাই উত্তর করবে। উত্তর কি হবে? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের যে মুদ্রা রয়েছে তাকে বিনা বাদনরত প্রতিকৃতি পাওয়া গেছে। 29 নম্বর দেখো, আকবর কোনটি জয় করতে পারেননি? কোন রাজ্যটি জয় করতে পারেনি বা অঞ্চলটি? উত্তর কি হবে? আসাম। আসাম তিনি জয় করতে পারেননি। 30 নম্বর দেখো, কার রাজত্বকালে রামচরিত মানস রচিত হয়? রামচরিত মানস রচিত হয় কার রাজত্বকালে? কে লিখেছিলেন? কে লিখেছিলেন এটা কমেন্টে জানাবে। এটা আকবর। উত্তর। কার রাজত্বকালে রামচরিত মানস রচিত হয়? এই পর্যন্ত আজকে কার কত স্কোর হলো অবশ্যই জানাবে। আমাদের ফ্রি লাইভ ক্লাস শিডিউল রয়েছে মন্ডে টু স্যাটারডে, এটা দেখে নেবে। কারেন্ট অ্যাফেয়ার্স এবং মিক্স জিকে, টেট, ইভিএস, টেটের সমস্ত ক্লাস এবং ম্যাথের, ইংলিশের ক্লাসগুলো হয় কিন্তু। সবাই দেখে নেবে। কার কতটা হলো অবশ্যই উত্তর জানাবে। আজকে এ পর্যন্ত, আবার কাল দেখা হবে।